হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। প্রায় ভাইয়ার জামাকাপড় চুরি করে বয়ফ্রেন্ডকে গিফট করি। এটা ব্যাপার না, বড় ব্যাপার হইল আমার বয়ফ্রেন্ড এখন আবদার করেছে তার নাকি ব্র্যান্ডের একটা ঘড়ি চাই। আমার ভাইয়ের তো একটাই ঘড়ি, তাও আবার সেটা সব সময় হাতে থাকে। অনেক করে পাহারা দিতেছি ভাইয়া যাতে ঘড়িটা একটু খোলে, আর আমি টুপ করে নিয়ে কেটে পড়ি, কিন্তু না হলো না। অসহায়ের মতো গিয়ে বয়ফ্রেন্ডের সামনে দাঁড়ালাম। বাবু। হ্যাঁ বাবু, বলো, আমার ঘড়ি কি এনেছ? ঘড়ি তো আনি নাই বাবু, কাল বরং আমি তোমায় অন্য কিছু কিনে দেই। কেন আনো নাই? ঘড়ি আমার পছন্দ না। তখনই মাথায় আসলো ভাইয়া তো কাল এক জোড়া জুতা কিনেছে। হ্যাঁ বাবু, আমি বরং কাল তোমার জন্য এক জোড়া জুতা কিনে নিয়ে আসব। প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না। ঠিক আছে, এই নাও তোমার গিফট। ওমা বাবু, তুমি আমার জন্য গিফট আনছো? দেখি। এমা তাগো, ঘরের কামলা বেডির শাড়ি আমার জন্য চুরি করে নিয়ে আসলো নাকি? বাবু, এই শাড়ি তুমি কই থাইক্কা কিনা আনছো? নিউ মার্কেট থেকে যান। ওহ আচ্ছা, নিউ মার্কেট না ছাই, আমি শিওর কামের বেডি শেফালির শাড়ি চুরি করছে হালায়। বাবু, তুমি মনে হয় ভুলে গেছ, তুমি যদি বাটপার হও তাইলে আমি বাটপারের লিডার হু। বাসায় চলে আসলাম, যথারীতি ভাইয়ার জুতা চুরি করে পরের দিন বয়ফ্রেন্ডকে গিফট করলাম। বাসায় আসতে না আসতেই দেখি বাসায় তো ৭১-এর যুদ্ধ চলতেছে। এর আগেও তো ভাইয়ার অনেক কিছু চুরি করছি, কিন্তু এভাবে ভাইয়া রিয়েক্ট করে নাই। চিল্লাপাল্লা করে ঘর মাথার উপরে তুলে ফেলছে ভাইয়া। ২ দিন পর পর এটা ওটা গায়েব হয়ে যায় কিভাবে? আম্মু, আমি তুমি আর আব্বা ছাড়া তো বাসায় আর কেউ থাকে না। আমার জিনিসগুলা যায় কই? ভাইয়া, সব সময় শুধু তোরই জিনিস হারায়, কই আমার আর আম্মুর তো কিছু হারায় না। খোঁজ নিয়া দেখ, কোনো ফ্রেন্ডের বাসায় হয়তো জুতা রেখে আসছিস। আমিও তো তাই ভাবছি, কই যায় এগুলা। আমি কিচ্ছু জানি না আম্মু, তুমিই আমার জুতা এনে দিবা। হ্যাঁ, সব দায়িত্ব এখন আমার। যাও রুমে যাও আম্মু। যাই হোক, অনেক গবেষণার পর জানতে পারলাম জুতা জোড়া আসলে ভাইয়াকে তার গার্লফ্রেন্ড গিফট করেছে, তাই এত রিয়াকশন। আম্মু আব্বুর বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছু ফকির খাওয়ালো আর কিছু কাপড় বিতরণ করল। সেখান থেকে সুন্দর দেখে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য একটা পাঞ্জাবি সরিয়ে নিলাম। বাহ রে, একটা মাত্র বয়ফ্রেন্ড আমার, ওকে কি পাঞ্জাবি না দিলে হয়? কাপড় বিতরণের সময় পাঞ্জাবির হিসাব মিলাতে পারল না ভাইয়া, বলল এবারেও চুরি হয়েছে। আমি বললাম, তুই হয়তো একটা কমই কিনেছিস আর বাকি টাকাটা নিজে মেরে দিয়েছিস, আর নয়তো দোকানি হিসাবে গন্ডগোল করে একটা কম দিয়েছে। যাই হোক, এটা সেটা বলে ব্যাপারটা ম্যানেজ করে নিলাম। পরের দিন পাঞ্জাবি নিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম। বয়ফ্রেন্ডও আমার জন্য শাড়ি আর রংচটা চুড়ি এনেছে। দেখেই বুঝে গেলাম এগুলা পুরনো আর এগুলা শেফালিরই, আমি শিওর, কারণ ওর বাসায় শেফালি আর ওর মা ছাড়া আর কেউ থাকে না। আর আন্টি নিশ্চয়ই এই বয়সে এমন ইয়াং শাড়ি চুরি পরবেন না, তার মানে কি দাঁড়ায়? তাও বয়ফ্রেন্ডের মুখ থেকে শোনার চাই আমার। বাবু, এগুলা তো শেফালির। কোন শেফালির? ওই যে তোমাদের ঘরে কাজ যে সে। আরে না। আরে হ্যাঁ, আর এগুলা তো তাকে তার বয়ফ্রেন্ড দিয়েছে। সেদিন তার সাথে দেখা হলো, তখন এগুলা তার হাতেই ছিল। আমি জিজ্ঞেস করলাম, শেফালি এগুলা কোথায় পেলি? তখন সে বলল, আজ্ঞে ম্যাডাম, এগুলা ওই আমারে দিছে। আমি বললাম, ওই কে? আমার উনি। তখন বুঝলাম তার তো স্বামী নাই, তার মানে তারে তার বয়ফ্রেন্ড এগুলা গিফট করছে। এবার বল, তুমি শেফালির জিনিস আমার জন্য নিয়ে আসছো কেন? সরি যান। কিসের সরি? তোমার কত বড় সাহস কাজের মেয়ের জিনিস চুরি করে আমাকে গিফট করো? ঝগড়া করে বাসায় চলে আসলাম। ২ দিন হলো তার সাথে কথা বলি না, দেখা করি না। জল খাওয়ার জন্য নিচে যাচ্ছিলাম, কলিং বেল বাজতেছে। ভাইয়া দরজা খুলে দিল, তাকিয়ে দেখি ওমা, এত আমার ফকিন্নি মার্কা বয়ফ্রেন্ড। ভাইয়ার জুতা, ভাইয়ার চশমা আর সেদিনকের জাকাতের দেয়া পাঞ্জাবি পরে আসছে সে। ভাইয়া আমার বয়ফ্রেন্ড এর পায়ের দিকে তাকিয়ে ভালো করে জুতা পর্যবেক্ষণ করছে। আম্মু বারবার পাঞ্জাবির দিকে তাকাচ্ছে। আমি গলার পানি দিয়ে গলা ভিজিয়ে নিলাম। থাক, আমার আর পানি খাওয়া লাগবে না। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দিয়ে দোয়া করতেছি আম্মু যেন ফকির ভেবে ১০০ টাকা দিয়ে ওরে বিদায় করে দেয়। আর ওদিকে আম্মু আর ভাইয়া ওর সাথে মুলাকাত করতেছে। শুনো মা, আমি কোনো রাজনীতি করে বেড়ানো লাফাঙ্গার ছেলেকে বিয়ে করতে পারবো না।
এদের বিয়ে করা মানে সারাদিন দুশ্চিন্তায় ভয়ভীতিতে থাকা, সুস্থভাবে সংসার করা যায় না, শত্রুর অভাব থাকে না এদের। মাঝে মধ্যে ২-৪ ঘা খেয়ে হসপিটালের ইমার্জেন্সিতে ভর্তি থাকে। বুঝতে পারছো বিষয়টা? আমি বিয়ের পর এত স্ট্রেস নিয়ে বিধবা হতে চাই না। আমি বিয়ে করতে চাই কোনো সাধারণ ছেলেকে। বাবা কিভাবে পারল এমন ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে? কথাগুলো বলে লম্বা শ্বাস টানল চিত্রা। আর চোখে একবার মায়ের দিকে তাকাল। ফুপির বাড়ি থেকে নিজ বাসায় এসেছে চিত্রা আজ দিন 4 হল। এসেই জানতে পারে তার বাবা তার কোনো এক বন্ধুর ছেলের সাথে তার বিয়ের বন্দোবস্ত করছে। কিছুটা উৎফুল্ল ছিল বিয়ে নিয়ে চিত্রা। হয়তো তার বাবা তার ইচ্ছেটাকে প্রাধান্য দিবে, কিন্তু যখন শুনল বাবার বন্ধুর ছেলে বলতে তার বাবার মতোই কোনো রাজনীতিবিদ, তখন উৎফুল্লতা মুহূর্তে গায়েব হয়ে গেল। মনে এটে সেটে জেকে বসল এর প্রতি তীব্র বিরুদ্ধতা। চিত্রার মা চয়নিকা বেগম তপ্ত শ্বাস ফেললেন। স্বামীকে পইপই করে বলেছিলেন যে মেয়ে তার এসব রাজনীতি পছন্দ করে না। এই রাজনীতি করা নিয়েই বাবা মেয়ের মধ্যে বেশ খানিকটা দূরত্ব এসেছে। এখন আবার সেই রাজনীতি করা ছেলেকেই মেয়ের জন্য সিলেক্ট করেছেন সাহেল আহমেদ। স্বামীর মুখের উপর কথা বলার সাহসও নেই তার। অসহায় দৃষ্টি নিয়ে মেয়ের পানে তাকাল। চিত্রা তার মায়ের তাকানো দেখে চোয়াল শক্ত করে বলে, দেখো মা, একদম ইমোশনালি ব্ল্যাকমেইল করবে না আমায়। এই বিয়ের জন্যই বুঝি জরুরি তলব জানিয়ে ফুপির বাড়ি থেকে আমায় এখানে আনলে? আগে টের পেলে কোসমিনকালেও আসতাম না এখানে। চয়নিকা বেগম হাতে সোফার পাশ থেকে একটা প্যাকেট এনে চিত্রার হাতে ধরিয়ে দিয়ে বলে, শুধু শুধু ওভার রিয়াক্ট করছিস চিত্রা। জাস্ট দেখা করে আয়, দেখা করলেই বিয়ে হয়ে যায় না? দেখার পর না হয় তোর বাবাকে কোনো একটা খুঁত দেখিয়ে বলবি যে তোর পছন্দ হয়নি ছেলে। চিত্রা প্যাকেটের ভেতর উকি দিয়ে দেখে লেমন কালারের একটা সুতি শাড়ি। মায়ের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, এই দেখা করলেই বিয়ে হয়ে যায় না বলে বলে কত মেয়ের এই দেখা করতে গিয়েই বিয়ে হয়ে গেছে, তার কোনো ধারণা আছে তোমার? আস্তে কথা বল, তোর বাবা শুনতে পাবে তো। আজ বিকেলে ছেলেটার সাথে তোর দেখা করার কথা, সময় মতো চলে যাস মা, এ নিয়ে আর অশান্তি করিস না। বিয়ে কিন্তু আমি করব না, পরেরটা পরে ভাবা যাবে, আগে দেখা তো করে আয়। কথাটা বলে বসা থেকে উঠে চলে গেলেন চয়নিকা বেগম। চিত্রা প্যাকেটটা হাতে নিয়ে নিজের রুমে আসল। প্যাকেটটা বিছানায় রেখে শাড়িটা বের করে। সামান্য দেখাই তো করবে, আর সেটার জন্য নাকি রংঢং করে শাড়ি পরতে হবে? ছায়া চিত্রা কি রাজি হল? চয়নিকা বেগম রুমে ঢুকতেই প্রশ্নটি ছুড়ে দেয় সাহেল আহমেদ। চয়নিকা বেগম বিছানায় বসে বলেন, এখনও রাজি হয়নি? তুমি তো জানো এসব রাজনীতি করা ছেলে সে পছন্দ করে না, তাহলে কেন এমন ছেলের সাথে বিয়ে দিতে চাইছ? সাহেল আহমেদ হাতে ঘড়ি পরে চুলগুলো ঠিক করতে করতে বলে, মেয়ের ভালোর জন্যই এসব করা। চারিদিকে শকুনের চোখ পড়েছে মেয়ের উপর। ওর চাইতে ভালো ছেলে আর দুটি নেই। সঠিক মানুষের হাতেই আমার রত্ন আমি তুলে দিচ্ছি, যার অয়ত্ন কখনই সে করবে না। সেটা না হয় আমরা বুঝছি, কিন্তু তোমার মেয়ে তো বুঝছে না। সে নিজেও আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক 3টা বাজে চিত্রাকে রেডি করে পাঠিয়ে দিবে, আর বলে দিবে এমন কোনো কাজ তাকে করতে না যাতে আমার সম্মানহানি হয়। আর হ্যাঁ, বাড়ির গাড়ি করে পাঠাবে। কথাটা বলে সাহেল আহমেদ বেরিয়ে যায়। সাহেল আহমেদ এলাকার একজন চেয়ারম্যান, খুবই নিষ্ঠাবান, সৎ, যার কারণে টানা কয়েক বছর ধরে তার পদটাকে সে ধরে রাখতে পেরেছে। বিরোধী দলের লোকরা অনেকবার সাহেল আহমেদকে চেয়ারম্যান পদ থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারেনি। এ নিয়ে চিত্রা আর সাহেল আহমেদের মধ্যে মন কষাকষি চলছে। চিত্রা চায় না এইসব রাজনীতি তার বাবা করুক। প্রতিটা মুহূর্তে আতঙ্কে থাকতে হয়, না জানি কখন কোনো সংবাদ শুনতে হয়। এবার বিরোধী দলরা তার একমাত্র মেয়ের দিকে নজর দিয়েছে। বিরোধী দলের নেতা আকবর তার ছেলে আরহামের জন্য বিয়ের প্রস্তাব এনেছিলেন। সাহেল আহমেদ সরাসরি প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন। সাহেল আহমেদ জানেন একবার নজর যখন তার মেয়ের উপর পড়েছে তখন তারা কিছুতেই বসে থাকবে না। এই সকল কথা সাহেল আহমেদ তার বিশ্বস্ত বাল্যবন্ধু তামিম খানকে বললে তিনি চিত্রাকে তার ছেলের বউ করে নেওয়ার জন্য প্রস্তাব রাখেন। তার বন্ধু তামিম খান একজন এমপি, পরবর্তী নির্বাচনে তার ছেলে দাঁড়াবেন এমপি পদে। সাহেল আহমেদের থেকে যখন আশা স্বরূপ উত্তর না পান তখন তামিম খান ফের প্রশ্ন করেন তার কোনো অসুবিধা আছে কিনা। সাহেল আহমেদ ইতস্তত বোধ করেন। তার জানা মতে মেয়ে তার রাজনীতি করা ছেলেকে বিয়ে করবে না, কিন্তু তামিম খানের ছেলের মতো ছেলে আর দুটো হয় না। দায়িত্বশীল একজন মানুষ, এমন ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেলে সবাই গর্ববোধ করবে।
আসলে তামিম, তুই তো জানিস আমার মেয়ে রাজনীতি করা লোকজন দেখতে পারে না। এই রাজনীতি নিয়েও আমার আর আমার মেয়ের মধ্যে বেশ খানিকটা দূরত্ব। চিত্রা কি রাজি হবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে। তামিম খান সাহেল আহমেদের কাঁধে হাত রেখে বলে, আরে প্যারা নিচ্ছিস কেন? আমার ছেলের উপর ভরসা আছে, আমার ছেলে ঠিক চিত্রাকে রাজি করিয়ে ছাড়বে। আমার কথা ফেলতেই পারবে না, দুশ্চিন্তা মুক্ত থাক। আর আকবর কেউ দেখে নিব। সাহেল আহমেদ কিছুটা দুশ্চিন্তা মুক্ত হন। দুপুর 2টো বাজে। চয়নিকা বেগম মেয়েকে বুঝাতে বুঝাতে হাঁপিয়ে গিয়েছেন। তার মেয়ে কিছুতেই শাড়ি পরবে না। উপায়ন্তর না পেয়ে হাল ছেড়ে দিল। চিত্রা পেস্ট কালারের একটা কুর্তি পরে গলায় ওড়না ঝুলিয়ে নেয়, মুখে মাস্ক পরে। তার অভ্যাস, যেখানেই যাবে মুখে মাস্ক থাকবেই। চয়নিকা বেগম কপাল চাপড়ালেন। চিত্রা হ্যান্ড ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল। মনে মনে অনেক কিছু এঁটে নিল বিয়ে ভাঙার জন্য। মিনিট কয়েকের মধ্যে গাড়ি এসে থামল 5 তলা একটা মলের সামনে। মলের ঠিক 5 তলা মানে ছাদে একটা ক্যাফে আছে। আসার আগে মা বলে দিয়েছিল। চিত্রা সোজা লিফটে উঠে 5 তলায় চলে গেল। ক্যাফেতে ঢুকেই দেখল ক্যাফেতে 2-4 জন কাপড় বসে আছে। চিত্রা বুঝতে পারল না ঠিক কোন টেবিলটায় গিয়ে সে বসবে। আসার আগে কেন যে সব শুনে আসলো না, তার জন্য নিজেকে চড় দিতে ইচ্ছে করছে। চয়নিকা বেগমকে ফোন দিয়ে সাইডে যেতেই কারো সাথে ধাক্কা খেল চিত্রা। এমনিতেই বিরক্ত, তার উপর ধাক্কা। বিরক্তটা এবার রাগে পরিবর্তন হল। কিছুটা জোরে বলল, আরে কানা নাকি দেখে চলতে পারেন না? কথাটা বলে পাশ ফিরতেই দেখতে পায় একজন সুদর্শন পুরুষকে। গায়ে ব্ল্যাক কালারের শার্ট, চোখে কালো সানগ্লাস। এক পলক চিত্রার দিকে তাকালো লোকটা। তারপর কোনো কিছু না বলে একটা টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। এদিকে ফোনের ওপাশে চয়নিকা বেগম হ্যালো হ্যালো বলে যাচ্ছেন। চিত্রা তার মায়ের ডাক শুনে বলে, মা, আমি চিনব কি করে লাফাঙ্গারকে? চয়নিকা বেগম নিজেও বিপাকে পড়লেন। সে এখন চিনাবে কি করে মেয়েকে? সে তো নিজেও জানে না, শুধু এক নজর দেখেছিল ছেলেটাকে। মেয়েকে ফোন রাখতে বলে স্বামীকে কল দেয়। এদিকে চিত্রা একটা খালি টেবিলে গিয়ে বসে বারবার হাত ঘড়িতে তাকাচ্ছে। হঠাৎ একটা ছেলে হাঁপাতে হাঁপাতে এসে চিত্রার সামনে চেয়ার টেনে বলে, হাই, আমি রাফি। আপনি চিত্রা, আম আই রাইট? চিত্রা একবার তাকালো রাফির দিকে। মুখ জুড়ে তরতর করে ঘাম চুইয়ে পড়ছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। মুখে লেগে আছে হাস্যোজ্জ্বল হাসি। দেখতে বাচ্চা টাইপের। নাম যখন বলেছে তার মানে এই ছেলের সাথেই তার বাবা বিয়ে ঠিক করেছে। মনে মনে বিশ্বজয়ী হাসি দিল। বিয়ে ভাঙার উপায় পেয়ে গেছে সে। আপনিই সেই লাফাঙ্গার রাজনীতিবিদ ছেলে। দেখুন, আপনাকে আমি বিয়ে করতে পারব না। আপনাকে দেখতে পিচ্চি একটা ছেলে মনে হয়। আপনাকে কে বলেছে রাজনীতি করতে? আপনার তো মাঠে ব্যাটবল খেলার কথা। তা না করে রাজনীতি করে বেড়ান। 2-4 ঘা খেলে তো পাল্টা দিতে পারবেন না, উল্টা ওখানেই চিৎটাং হয়ে শুয়ে পড়ে থাকবেন। আপনাকে বিয়ে করে লাইফটা রিস্কে নিতে চাই না। রাফি চিত্রার কথা শুনে হতবিহ্বল হয়। পাশের টেবিলে থাকা ভাইয়ের দিকে তাকায়। তার ভাই অগ্নিদৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এক ঢোক গিলে, এসেছিল ভালো করতে, আর এসে কিনা নিজের নামে এসব শুনতে হচ্ছে, যেখানে সে রাজনীতির রাজ ও করে না। চৌধুরী বাড়ির বউয়েরা বাড়ির বাইরে পা রাখার সাহস দেখায় না, তুমিও সে দুঃসাহস দেখিও না নতুন বৌঘ। নিজের শাশুড়ির মুখে এই কথা শুনে আশালতা ঘাবড়ে গেল। গতকালকেই চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছে সে, আর আজ থেকেই তার উপর এই ধরনের শাসনের করাঘাত এসে পড়ল। আশালতা নিজেকে গুটিয়ে নিল। তার শাশুড়ি মোসলেমা বেগম বললেন, তোমার পরনের সব গয়নাগাটি খুলে আমার হাতে দাও। তোমায় এসব গহনায় মানাচ্ছে না। তার থেকে বড় কথা, এসব তুমি সামলাতে পারবে না। যদি চুরি টুরি হয়ে যায়। এমনিতেই বুঝতে পারছি তোমার স্বভাব বেশ উড়নচণ্ডী। তাই বেশি কথা না বাড়িয়ে তোমার পরনের সব গহনা আমার হাতে তুলে দাও দেখি গু। বিয়ের আগেই আশালতার মা তাকে নির্দেশ দিয়েছিল শ্বশুরবাড়ির সবার আদেশ মাথা পেতে নিতে। তাই সেও আর না করল না। চুপচাপ নিজের শরীর থেকে ধীরে ধীরে সব গহনা খুলে নিজের শাশুড়ির হাতে তুলে দিল সে। আর এদিকে লোভী মোসলেমা বেগম এর চোখ তো লোভে চকচক করছিল। তিনি সব গহনা হাতে নিয়ে দেখছিলেন কি সুন্দর ডিজাইন করা এসবের। আশালতা সব কিছু দেওয়ার পর বলে, এবার আমি যাই আম্মা। মোসলেমা বেগম কিছু বলতে যাবেন তার আগেই তার নজর যায় আশালতার গলায় থাকা সোনার হারের দিকে। লোভে তার চোখ জ্বলে ওঠে। তিনি বলে ওঠেন, এই চেনটাও খুলে দাও আমায়।
আশালতা সাথে সাথেই আপত্তি জানিয়ে বলে, না, এটা দেয়া যাবে না। এটা আমার বাবার শেষ চিহ্ন। দয়া করে এটা চেয়ে আমায় বিব্রত করবেন না গি। মোসলেমা বেগম রাগী কণ্ঠে বলেন, তোমার বাবার শেষ চিহ্ন কি আমি খেয়ে ফেলব? ভালো চাইলে এক্ষুনি খুলে দাও, না হলে এর ফল ভালো হবে না গি। আশালতা এবার খানিক প্রতিবাদ জানিয়ে বলে, এমনভাবে বললেন না আম্মা, এটা আমার বাবার দেয়া শেষ চিহ্ন। দয়া করে এটার উপর নিজের অধিকার দাবি করবেন না। আমি তো সব গহনাই আপনাকে দিয়ে দিলাম, এটুকুনি না দিলে কি নয়? তরে রে, দাঁড়াও দেখাচ্ছি মজাগু। এমন সময় আশালতার স্বামী তথা মোসলেমা বেগম এর একমাত্র ছেলে আজিজুল চৌধুরী এসে বললেন, কি হয়েছে আম্মাজান? আপনার চিৎকারের আওয়াজ শুনলাম। কোনো সমস্যা? বলেই চোখ গরম করে আশালতার দিকে তাকান তিনি। এদিকে আজিজুলকে আসতে দেখেই মোসলেমা বেগম ন্যাকাকান্না করতে করতে বলেন, আমার সুখের জীবন বোধহয় ফুরাল আজিজুল। এ কেমন মেয়ে বিয়ে করে আনলি তুই? আজিজুল সাথে সাথে আশালতার চুলের মুঠি চেপে ধরে বলেন, কি করেছিস তুই? কেন তোর জন্য আমার আম্মাজানের চোখে জল? আশালতা অশ্রুসিক্ত নয়নে বলে, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি, সবটাই তো ও। মোসলেমা বেগম বলেন, হ্যাঁ হ্যাঁ, তোর বুয়ের তো কোনো দোষ নেই, সব দোষ আমার। তোর বউ তো অনভিজ্ঞ, ও এত ভারী ভারী গহনা সামলাতে পারবে না, জন্য আমি বললাম তোমার গহনাগুলো খুলে আমায় দাও। এ কথা শুনেই খেপে গেল। আমাকে লোভী ছ্যাচরা আরও কত কি বলল। আচ্ছা বাপ, তুই বল, আমাদের কি কোনো কিছুর অভাব আছে যে এই মেয়ের গহনার উপর লোভ করতে হবে? মোসলেমা বেগমকে এমন মিথ্যাচার করতে দেখে চরম অবাক হল আশালতা এবং বলল, এসব আপনি কি বলছেন আম্মা? আমি তো আপনাকে এমন কিছু বলিনি গি। এসব শুনে আজিজুল চৌধুরী রেগে আশালতার গলা থেকে সোনার চেইনটা জোর করে টেনে ছিঁড়ে নিয়ে নিজের মায়ের হাতে তুলে দিল। এদিকে জোরপূর্বক নিতে গিয়ে আশালতার গলায় বেশ আঘাত লাগল, এক পাশে মাংস ছিঁড়ে রক্ত বের হল। সেদিকে কারো খেয়াল নেই, বরং আজিজুল চৌধুরী নির্দয়ের মতো আশালতার চুলের মুঠি ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে তার মাকে অপমান করার শাস্তি হিসেবে নিজের বেল্ট ঘুরে মারতে লাগল আশালতাকে। আশালতা বিয়ের পরপরই সাক্ষী হল নিজের স্বামীর এই নৃশংস বর্বরতার। মনে একঝাঁক আশা নিয়ে এই চৌধুরী বাড়ির গিন্নি হয়ে এসেছিল সে, অথচ এই সেসব দুঃখবিলাসে পরিণত হল। মার খেতে খেতে আশালতা একসময় সংজ্ঞাহীন হয়ে পড়ল। তার শরীর থেকে ক্রমাগত তার ঝরছিল, হাত ফেটে গেছে, গালে নখের দাগ, হাত পা অবশ হয়ে আসছে। তবুও আজিজুল চৌধুরীর কোনো দয়া হল না। উন্মত্তের মতো পিটিয়ে সে একসময় ক্লান্ত হয়ে হাঁপাতে লাগল। এরপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এই তো বউ হয়ে আসার প্রথম দিনেই আমার মায়ের সঙ্গে তর্ক, আমি তোকে মানুষ করব, বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আশালতা কাতর হয়ে মেঝেতে পড়ে রইল। চোখে জল শুকিয়ে গেছে, শরীর অসাড় লাগছে, মনে হচ্ছে যেন এই জীবন শেষ হয়ে যাক। কিন্তু তা তো হবে না, তার মৃত্যু এত সহজ হবে না। এই যন্ত্রণার জীবন তাকে সহ্য করেই যেতে হবে। রাত গভীর হলে আশালতা ধীরে ধীরে উঠে বসল। পুরো শরীরটা ব্যথায় জর্জরিত, মাথা ঘুরছে। সে ঠান্ডা দেয়ালের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার বাবার দেওয়া সেই সোনার চেন, যা ছিল তার বাবার ভালোবাসার শেষ চিহ্ন, এখন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু কি তাই, তার সম্মান, তার অস্তিত্ব, সবকিছুই যেন কেড়ে নেওয়া হয়েছে। হঠাৎ তার চোখ পড়ে দরজার ফাঁক দিয়ে বাইরে। মোসলেমা বেগম খুশি মনে তার গহনার বাক্স খুলে দেখছেন। আশালতার সব গয়নাগুলো সেখানে আলোর মতো ঝলমল করছে। তিনি সেগুলো গুনছেন, হাতে নিয়ে পরীক্ষা করছেন। আশালতা বুঝতে পারল তার গহনার জন্যই এত কিছু হয়েছে। কিন্তু সে জানে এই লোভ এখানেই থামবে না। আরও কিছুদিন গেলে হয়তো তার অন্য জিনিসপত্র, তার বাবার দেওয়া অন্যান্য উপহারও ছিনিয়ে নেওয়া হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশালতা যখন রান্নাঘরে গেল, তখনই ঝাঝালো কণ্ঠে মোসলেমা বেগম বলে উঠলেন, কি রে, এত দেরি করে উঠলি কেন? ভাবছিস তুই এই বাড়ির গিন্নি হয়ে এসেছিস? ভুলে যা, তুই আমার পায়ের নিচে মাটির মতো, যা বলব তাই করবি। আশালতা কিছু বলল না। সে চুপচাপ রান্না করতে লাগল। কিন্তু কিছুক্ষণ পরই একটা ধমকের আওয়াজ এলো, এই দেখে যা, তরকারিটা বেশি লবণ হয়ে গেছে। এটা কি কোনো স্বাভাবিক মানুষ খেতে পারবে? তুই দেখ তো গিলতে পারিস কি না ঘে। আশালতা ভয় পেয়ে গিয়ে বলল, আমি আরেকটা তরকারি রাঁধছি আম্মা, আপনি চিন্তা করবেন না ঘি। কিন্তু মোসলেমা বেগম এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নন। তিনি এক গ্লাস পানি হাতে নিয়ে আশালতার মুখে ছুঁড়ে মারলেন আর বললেন, আমি তোকে শিখিয়ে দেব বউ হয়ে কেমন করে চলতে হয়।
এদিকে আজিজুল এসে বলল, আম্মা জান, তুমি এত রেগে যাচ্ছ কেন? ওকে সময় দাও, আস্তে ধীরে শিখে যাবে গু। মোসলেমা বেগম বিরক্ত মুখে বললেন, তোর বউকে সময় দিয়ে লাভ নেই। বেশি ছাড় দিলে মাথায় উঠে নাচবে। আজ থেকেই আমি ঠিক করলাম, এই মেয়েকে আমার হাতের নিচে রাখতে হবে। আজিজুল চৌধুরী কিছু বলল না। সে জানে তার মা যা বলে তাই ঠিক। আশালতা মনে মনে বুঝে গেল, তার শ্বশুরবাড়িতে এই অত্যাচার আর কমবে না, বরং বাড়বে। সারাদিন কাজের পর রাতে আশালতা ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে। কিন্তু ঘরে ঢুকতেই তার মনে হল সে আর এই বাড়িতে থাকতে পারবে না। এই ঘর, এই পরিবার, সবকিছু তাকে গলা টিপে ধরছে। সে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় নিজের মুখ দেখল। এই কি সে? যে মেয়েটা কখনো বাবা মায়ের স্নেহ ছাড়া একদিনও কাটায়নি, আজ সে অন্য এক জীবন কাটাচ্ছে। আশালতা জানে এখানে প্রতিবাদ করে কোনো লাভ নেই। সে শুধু শাস্তি পাবে, অপমানিত হবে। কিন্তু সে কি সারা জীবন এই দাসত্বের জীবন কাটাবে? না, সে আর পারবে না। কিন্তু এখান থেকে মুক্তিই বা পাবে কিভাবে? এ যেন তার অনাকাঙ্ক্ষিত ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে, যা থেকে পালানোর কোনো পথ নেই।